মনোবিভাগী দিওয়ানা। পর্ব 4। প্রিমা ফারনাজ চৌধুরী। কাউসার দেওয়ান কি বলবেন? না ছেলেকে সান্ত্বনা দিতে পারলেন, না বলতে পারলেন তিনি নিজ হাতে ইথিকাকে শায়েস্তা করবেন। লুবনা বেগমের এখনও সবটা পরিষ্কার হয়নি। তিনি কাবিরের মুখের দিকে তাকিয়ে বললেন, ছাইপাশ খেয়েছে? কাবির মায়ের দিকে কিছুটা অবাক চাহনি নিক্ষেপ করল। মা কি সবটা বিস্তারিত জানতে চাচ্ছে? তাকে এখন নিজের মুখে বলতে হবে তার বিবাহিত বউ পরপুরুষের সাথে কি করছে। কল্পনা আর কিরণ জবুথবু হয়ে দাঁড়িয়ে আছে। ভাবি কখন বেরিয়েছে তারা জানে না। অপরাধবোধে ভুগছে তারা। ভাই কি তাদের উপর রেগে আছে? কিন্তু তাদের কি করার ছিল? তারা ভাবতেও পারেনি ভাবি এমন পরিস্থিতিতেও ওখানে যাওয়ার মতো মানসিকতা রাখে। অথচ তার মেঝো ভাইকে বড় ভাই চর মারায় কি কান্নাটাই না করছিল। কি অদ্ভুত মেয়ে সে! ভাইয়ের চেহারার দিকে তাকালে তার কি এক ফোঁটা অনুশোচনা হয় না? তার এখন মনে হচ্ছে একটু সতর্ক থাকলে ভাবি বেরোতে পারত না। কিন্তু কেউ কি দেখেনি ভাবিকে বেরোতে? এটা কিভাবে সম্ভব? ছোট মা রানা হয় ঘুমিয়েছিল। বাকিরা কোথায় ছিল? সে তো বাবার ঘরেই ছিল। কিরণ তার ঘরে। ঝিনুক কি দেখেনি? সে সন্দিহান হয়ে ঝিনুকের দিকে তাকালো। তাকে কপাল কুঁচকে তাকাতেই দেখে ঝিনুক সাথে সাথে চোখ সরিয়ে নিল। কল্পনার সন্দেহ আরও গাঢ় হল। তার মানে ঝিনুক কিছু না কিছু জানে। ভাবি কি তাকে হাত করেছে কোনোভাবে? কাবির নিজের ঘরে চলে গেল। যাওয়ার আগে স্পষ্ট জানিয়ে গেল ইথিকা এলেও তাকে যেন এই বাড়িতে ঢুকতে না দেয়া হয়। এই বাড়িতে হয় সে থাকবে নয়তো ইথিকা থাকবে। লুবনা বেগম এত দুশ্চিন্তা আর নিতে পারছে না। কেন যে ওই খানদের সাথে সম্পর্কে জোড়াতে হলো? ওরা না নিজেদের ভালো বোঝে না অন্যের। সব সময় নিজেদের খেয়াল খুশি মতো চলে। অন্যের কি ক্ষতি হচ্ছে তা নিয়ে তাদের বিন্দুমাত্র চিন্তা নেই। লুবনা বেগম ধীর পায়ে হেঁটে ঘরে ফিরে এলেন। বিছানায় এক প্রকার ভেঙে পড়ার মতো বসে পড়লেন। বুকের ভেতরটা হাহাকার করে উঠল। ছেলেটা এখন কি করবে? এমন একটা মেয়ের সঙ্গে সংসার অসম্ভব। এভাবে কতদিন চলবে? তালাক দেবে? কিন্তু সেখানেই তো সবচেয়ে বড় ভয়। তালাক হলে খান পরিবার এই অপমান সহজে মেনে নেবে না। তারা চুপ করে থাকবে না, বরং আরও ভয়ানক আরও জঘন্য কোনো ফাঁদে ফেলবে কাবিরকে। প্রতিশোধের আগুনে পুড়িয়ে ছাড়বে। বহু বছরের বিবাদের সমাপ্তি না ঘটে আবারও নতুন করে বিবাদ শুরু হবে। কাবির যদি কোনোদিন আবারও নতুন করে জীবন শুরু করে তাহলে তার জীবনটা তার বড় জ্যাঠার জীবনের মতো ছাড়খাড় করে দেবে ওরা। কি জঘন্য খেলা খেলছে খানরা! এমন এক জঘন্য খেলায় ওরা মেতে উঠেছে যেখানে না ওদের সাথে উঠবস করা যাচ্ছে না ওদের শোয়া যাচ্ছে। কাউসার দেওয়ান ঘরে ঢুকে দরজা চাপা দিয়ে দিলেন। তারপর ভারী পায়ে ঘরময় পায়চারি করতে করতে গম্ভীর কণ্ঠে বললেন, আমি ওদের উপর থেকে মামলা তুলে নিচ্ছি লুবনা। লুবনা বেগম মুহূর্তেই জমে গেলেন। চোখ মুখ ফ্যাকাশে করে স্বামীর দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, মানে? কাউসার দেওয়ান ধীরে মাথা নেড়ে বললেন, হ্যাঁ ঠিকই শুনেছ, তবে শর্ত সাপেক্ষে। লুবনা বেগম হতভম্ব হয়ে উঠলেন। গলার স্বর একটুখানি কাপল। আপনি দয়া করে আগোবাড়িয়ে কোনো কাজ করতে যাবেন না। কাবির এবার রেগে যাবে। ওকে ওর মতো করে সবটা সামলাতে দিন। ছেলেটা আপনার চাইতে সব ভালো বোঝে। ও অনেক কষ্টে ওদের জেলে দিয়েছে। আরজাবের চাকরি যাবে হয়তো কালকে। ওকেও জেলে দেবে। আপনি এখানে কোনো হঠকারিতা দেখাবেন না। কাউসার দেওয়ান স্ত্রীর কথা মনোযোগ দিয়ে শোনেন। তারপর হাসেন। লুবনা বেগম অবাক চোখে তাকিয়ে বললেন, হাসছেন কেন? খানদের কবে থেকে এত বোকা ভাবছ লুবনা? তোমার কি মনে হয় ওরা এই মামলায় ভয় পেয়েছে? ভয় পেলে ওরা নাচতে গিয়েছে নাইট ক্লাবে? আসলাম খানের মতো দালালের নামে শত শত মামলা অভিযোগ হওয়ার পরও সে বুক ফুলিয়ে হাঁটে কিভাবে একবার ভেবেছ? আরাব খানের মতো অসৎ ঘুষখোর পুলিশ অফিসারের দিন দিন পদোন্নতি কিভাবে বাড়ছে টের পেয়েছ? আমিন খানের মতো দুর্নীতিবাজ লোক ব্যাংকের ঋণ খেলাপির মতো জঘন্য কাজ করার পরও কিভাবে মানুষের চোখে দেবতা সেজে বসে আছে দেখেছ? তোমার কি মনে হচ্ছে জেলে ঢুকিয়ে পুলিশ ওদের পেটাচ্ছে? ওদের আপ্যায়ন করা হচ্ছে। খবর নিলে দেখা যাবে ঝোল মাংস দিয়ে ভুরি ভোজ হচ্ছে। আর সেই খুশিতে ওর 3 ছেলে আর মেয়ে মিলে নাইট ক্লাবে মাস্তি করছে। কাল দেখবে বড় অফিসারদের ফোনে কয়েকটা উপরওয়ালার ফোন এসে গেছে। আর ওরা খানদের ছেড়ে দিতে বাধ্য। সেখানে আমার তোমার কাবিরের কিচ্ছু করার নেই। লুবনা বেগম স্তব্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন কাউসার দেওয়ানের দিকে। সবটা শুনে জিজ্ঞাসা করলেন, এখন আপনি ঠিক কি করতে চাইছেন? কাউসার দেওয়ান গভীর নিঃশ্বাস ফেলে বললেন, ওরা চাইলে এখনই জেল থেকে বের হতে পারত। কিন্তু ইচ্ছা করেই বেরোচ্ছে না। ওরা কাবিরকে দেখাচ্ছে ওরা শাস্তি মেনে নিয়েছে। কারণ যদি তারা জেদ করে এখনই বেরিয়ে আসে তাহলে কাবির তাদের সঙ্গে করা সব চুক্তি বাতিল করে দেবে। ওরা সেটা জানে। আমি এখন স্বেচ্ছায় ওদের বিরুদ্ধে করা মামলা তুলে নেব। শর্ত থাকবে আমাদের বাকি চুক্তিগুলো যেমন ছিল তেমনই চলবে। বিনিময়ে কাবিরের জীবন থেকে ওদের মেয়েটিকে সরিয়ে নিতে হবে চিরতরে। সেই মেয়েটারও কাবিরের সঙ্গে থাকার কোনো ইচ্ছে নেই।
সে শুধুই জেদের বশে খামখেয়ালিপনায় কাবিরের জীবন নিয়ে ছেলেখেলা করেছে। ওদের পরিবারেরও কোনো সময় সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল না কাবিরকে জামাই করার। সবটাই মেয়েটার সাজানো খেলা ছিল। একটা কুৎসিত প্রতিশোধ নিয়েছে সে। কাবিরকে অপদস্থ করার জন্যই সে বিয়েটা করেছে। কাবিরকে দেখিয়ে দিয়েছে ও যা চায় সেটাই হয়। কাবির তার হাতের পুতুল, যাকে ইচ্ছে হলে নাচানো যাবে আর দরকার ফুরালে ছুঁড়ে ফেলে দেওয়া যাবে। ও প্রমাণ করে দিয়েছে যাকে কাবির সবচেয়ে বেশি ঘৃণা করত সেই ঘৃণ্য মেয়েটাকেই তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে হয়েছে। কাবিরের অহংকার, পছন্দ অপছন্দ সবকিছুকে পিষে দিয়ে সে নিজের ইচ্ছা জোর করে চাপিয়েছে। লুবনা বেগম বললেন, ওদের কি কোনো বিচার হবে না? হবে, কিন্তু শক্তপোক্ত অভিযোগের দায়। বড় ভাইকে গুমের অভিযোগটা অত শক্ত কারণ না। কারণ ওই মানুষটার গায়ে একজন জেলখাটা খুনির তকমা লেগে গেছে, তাও খানবাড়ির মেয়েকে। ওদের গুম করার বিষয়টা অপরাধ, কিন্তু অতবড় অপরাধ নয় যার কারণে তাদের বড় শাস্তি হতে পারে। আমি আর নিতে পারছি না এসব। এরা বারবার অন্যায় করে পার পেয়ে যাচ্ছে। মাঝহাবকে খুন করেছে ওরা। আপনি কি জানেন মাঝহাবের বহু নিখোঁজ? কাউসার দেওয়ান অবাক হয়ে তাকান। কপাল কুঁচকে জানতে চান, মাঝহাব বিয়ে করেছিল? হ্যাঁ, ওকে খুন করে ওর বউকে কোথায় গুম করেছে তা আজ পর্যন্ত কেউ জানে না। গুম করেছে নাকি মাঝহাবের মতো খুন করেছে জানি না। কাউসার দেওয়ান হিসেব মিলাতে পারলেন না। অবাক হয়ে জানতে চাইলেন, মাঝহাব বিবাহিত সত্ত্বেও ইথিকার সাথে সম্পর্ক রেখেছিল? ওই মেয়ে মাঝহাবকে বাধ্য করেছে তার স্ত্রীকে ডিভোর্স দিতে। জোর খাটিয়ে মাঝহাবকে বিয়ে করতে চেয়েছিল। মাঝহাব চায়নি বলে ওর ভাইদেরকে দিয়ে খুন করিয়েছে। আমার তো মাঝহাবের স্ত্রীর কথা ভেবেই ভয় করছে। মেয়েটার কি দশা হলো কে জানে। কাবির ওর খোঁজ করছে। পেয়ে গেলে তো ভালোই। কত ভালো একটা মেয়ে। ওরকম একটা মেয়েকে আমি ছেলের বউ করে পেলে। সাথে সাথে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে কিরণ। মা, ভাবি এসেছে। কেমন ঢুলছে। এখন কি করব? ভাইয়া বাড়িতে না ঢোকাতে বলেছে। লুবনা বেগম দ্রুত ছুটে গেলেন। ইথিকা কলিং বেল বাজাচ্ছে একনাগাড়ে। সাথে অস্ফুট স্বরে কি যেন বলছেও। লুবনা বেগম দরজা খোলামাত্রই দেখল দুটো লম্বা লম্বা লোকের কাঁধে ঝুলে ইথিকা বাড়ি ফিরেছে। মাতলামি করছে। লোক দুটো ইথিকাকে ছেড়ে দিতেই ইথিকা লুবনা বেগমের দিকে ঝুঁকে পড়ল। লুবনা বেগম ইথিকাকে ধরল না, বরং কষে একটা চড় লাগিয়ে দিলেন। ইথিকা হতভম্ব হয়ে তাকালো, আবারও ঢুলে পড়তে নিল। দরজা ধরে দাঁড়িয়ে গেল। মদের বাজে গন্ধ ভাসছে তার শরীর থেকে। লুবনা বেগমের দিকে আঙুল তুলে বলল, এই বুড়ি। লুবনা বেগম রেগে গিয়ে কষে আরও একটা চড় বসাতে চাইলে ইথিকা সাথে সাথে উনাকে ধাক্কা দেন। আর তিনি পড়ে যেতে নিলে ছেলের বুকে গিয়ে পড়েন। কাবির মাকে শক্ত করে ধরে হাতের উল্টো পিঠ ঘুরিয়ে ইথিকার গালে চড় বসায় সর্বশক্তি দিয়ে। ইথিকা এবার টাল সামলাতে না পেরে পড়ে গেল নিচে। কপালটা মেঝেতে ঠুকল। কাবিরের দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো। কাবির আঙুল দিয়ে বাইরে দেখিয়ে বলল, দূর হও এই বাড়ি থেকে। এই বাড়িতে নষ্ট মেয়ে মানুষের জায়গা হবে না। ইথিকা সেভাবেই তাকিয়ে রইল, চোখ দিয়ে যেন আগুন ঝরছে। লুবনা বেগম কাবিরকে শান্ত হতে বললেন, ও এভাবে যাবে না। কল্প, একটা ওড়না নিয়ে আয়। কাবির কল্পনার দিকে তাকালো। কল্পনা দ্রুত একটা ওড়না নিয়ে এসে ইথিকার গায়ে জড়িয়ে দিল। ইথিকা সেটা গায়ে দিল না, কাবিরের পা বরাবর ছুঁড়ে মারল। কাবির তার পায়ের দিকে তাকালো। লুবনা বেগমকে ছেড়ে পায়ের কাছ থেকে ওড়নাটা তুলে নিয়ে ইথিকাকে বলল, আমি ওড়না দিয়ে ঢেকে তোমাকে যেমন সম্মান দিতে জানি তেমন এই ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস দিতেও জানি। আমাকে রাগিও না। ইথিকা মেঝে থেকে উঠতে উঠতে থুহো শব্দ করে থুতু ছুড়ল কাবিরের দিকে তাকিয়ে। লুবনা বেগম হকচকিয়ে গিয়ে মুখে হাত দিলেন। কাবিরের চোখ দুটো দপদপ করে উঠল রাগে। কল্পনা আর কিরণ হতভম্ব। কাবির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ইথিকা থুতু ছুঁড়ে ঘরে চলে গেল ঢুলতে ঢুলতে। কাবিরও দেরি করেনি। ঘরে এসে ধাক্কা দিয়ে ইথিকাকে ঘর থেকে বের করে দিল। ইথিকা মুখ থুবড়ে চৌকাঠের বাইরে গিয়ে পড়ল। কাবির তার মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে ধপ করে বিছানায় বসে পড়ে কপাল চেপে ধরে। দরদর করে ঘামছে সে। আর না, এই মেয়ে আর সহ্য না, একটা মুহূর্তও না। ইথিকা দরজা ধাক্কাচ্ছে ইচ্ছে মতো। দরজা ধাক্কা দিতে দিতে বলল, কাবির, দরজা না খুললে আমি খুন করব, মেরে ফেলব। আমার নাম আঞ্জিল খানম, আমি মারতে জানি। দরজা খুলতে বলছি। কাবির। তার চিৎকারে বাড়ি কাঁপছে। বাড়ির সবাই আর বেরোচ্ছে না। কাবির, দরজা খুলবে না। ইথিকা চেঁচাল দরজা ধাক্কা দিতে দিতে। কাবির, দরজা খুলতে বলছি। দরজা না খুললে আমি মাথা ফেটে ফেলব। কাবির ভেতর থেকে সাড়া দিল, যা ইচ্ছো করো, মরে যাও, কিচ্ছু যায় আসে না আমার। ইথিকা দরজায় মাথা ঠুকতে লাগলো। এবার চিৎকার চেঁচামেচির সাথে বিলাপ করে কান্না। কাবির তবুও দরজা খুলল না। বেশ কিছুক্ষণ পর ইথিকার আর সারা শব্দ পাওয়া গেল না। কাবির তবুও দরজা খুলেনি।
সে নিজের সিদ্ধান্ত অটল অবিচল। ইথিকার প্রতি সে কোনো মায়া দেখাবে না, কিছুতেই না। মাঝরাত্রিরে হঠাৎ চোখটা খুলে এসেছিল। কাবির বালিশে হেলান দিয়েই ঘুমিয়ে পড়েছিল। ঘুম ছুটতেই সে সোজা দরজা খুলল। সাথে সাথে চোখে পড়ল ইথিকা মেঝেতে শুয়ে আছে। কাবির ধীরে ধীরে তার সামনে বসে পড়ল, মুখের দিকে তাকিয়ে রইল। এই মেয়েকে দেখে তার বোঝা হয়ে গেছে কেন বড় জ্যাঠা তার ফুপু অন্তরা খানমকে গুলি ছুড়ে হত্যা করেছিল। বড় জ্যাঠার জীবনটাও এরকম অশান্তিতে ভরিয়ে তুলেছিল অন্তরা। ঠিক একই পথে হাঁটছে ইথিকাও। কিন্তু কাবির তার জ্যাঠার মতো ভুলটা করবে না। খুব বড় কিছু হয়ে যাওয়ার আগে সে ইথিকাকে তার জীবন থেকে বের করে দেবে, আর সেটা কালই। তাহমিনা ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে বেরিয়েছে। নারী প্রশিক্ষণ কেন্দ্রের সামনে হঠাৎ ভিড় দেখে সে এগিয়ে গেল। এত হইচই কিসের? ভিড়ের মধ্যিখানে আসলাম খানকে দেখে বুকের ভেতর ধরফরিয়ে উঠল তার। এই লোক তো জেলে ছিল, ছাড়া পেল কিভাবে? ছাড়া পাওয়া মাত্রই এখানে মরতে চলে এসেছে। সে কিছুতেই এই লোকটার সামনে যাবে না। তার জীবনটা সে গুছিয়ে নেবে নিজের মতো করে। ওই বাড়ি থেকে সে যখন একবার বেরোনোর সুযোগ পেয়েছে তখন সেই সুযোগ সে হাতছাড়া করবে না। এই খানরা কোনোদিন শোধরানোর না। তাকে কাজের লোকের মতো খাটাতে পারছে না বলে আসলাম খানের যত অশান্তি। তাদের মধ্যে স্বামী স্ত্রীর মতো বোঝাপড়া ভালোবাসা নেই, যার কারণে আসলাম খান তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এমন করছে। সে দ্রুত পিছু হাঁটল। একজন হঠাৎ ডেকে বলল, ভাবি চলে যাচ্ছেন কেন? ভাই আপনাকে খুঁজতে এসেছে দেখছেন না? তাহমিনা চোখ রাঙিয়ে দ্রুত হাঁটা ধরল। আসলাম খান তাকে দেখামাত্রই ছুটে এল। তাহমিনা তার আগেই প্রশিক্ষণ কেন্দ্রের ভেতরে প্রবেশ করেছে। বুকের ভেতরটা ধরফর করছে। গেইট ধাক্কাচ্ছে আসলাম খান। তাহু খুন করব বলে দিচ্ছি। তোমার সাথে আমার কথা আছে। আমার সামনে এসো। তাহমিনা গেইটের দিকে তাকিয়ে ছুটতে ছুটতে হঠাৎ কারো সাথে ধাক্কা খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল। হাতের কাগজপত্রগুলো দ্রুত কুড়িয়ে নিয়ে সটকে পড়বে তার আগেই কাবিরকে দেখে সে থমকে গেল। ভাইয়া আপনি? কাবির শান্ত স্বরে বলল, এখানে সৎবা নারীদের প্রশিক্ষণ দেয়া হয় না মিনা। তাহমিনার চোখজোড়া ছলছল করে উঠল। আমি বিধবাই ধরে নিন। কাবির গেইটের দিকে তাকিয়ে বলল। গেইটের বাইরে তাহলে কে? তাহমিনার গাল বেয়ে টপটপ করে জল গড়িয়ে পড়ল। একটা জলজ্যান্ত অমানুষ। তাহমিনার কথা শুনে কাবির কিছু বলল না, তবে একটু সময় নিয়ে বলল, জীবনে নিজের ভালো থাকাটা খুব দরকার মিনা। ভালো থাকার জন্য কষ্ট করতে হয়। আমি আশা রাখব তুমি সব সামলে এখানে কাজ শিখতে আসবে। তুমি জানো খানদের সাথে আমাদের সম্পর্ক কেমন। কোনো ছুতো পেলে ওরা তিলকে তাল করে ছাড়ে। তাহমিনা কাবিরের কথার মানে পুরোপুরি বুঝে গেছে। সে আর কিছু বলল না, শুধু নিশ্চুপ দাঁড়িয়ে রইল। ঠিক তখনই গেইটের বাইরের শব্দে চারপাশ গমগম করে উঠল। দারোয়ানের সাথে রীতিমতো ধস্তাধস্তি শুরু করে দিয়েছে আসলাম খান। সে গেইট ধাক্কাচ্ছে, গালিগালাজ করছে, চিৎকারে পুরো রাস্তা মাথায় তুলেছে। ভেতরের দারোয়ান কাবিরকে দেখেই সোজা হয়ে দাঁড়ালো, দ্রুত সালাম দিল। কাবির হাত উঠিয়ে ইশারা করল, গেইট খুলে দাও। দারোয়ান এক মুহূর্তও দেরি না করে গেইট খুলে দিল। গেইট খুলতেই আসলাম খান প্রায় ছুটে এসে ভেতরে ঢুকে পড়ল। কিন্তু সামনে কাবিরকে দেখে তার পা হঠাৎ থেমে গেল। কাবির শান্ত গলায় বলল, এভাবে গেইট ধাক্কাচ্ছিস কেন? লোকজনের মুখে পাগল ডাক শুনতে তোদের বেশ ভালোই লাগে মনে হচ্ছে। আসলাম খান দাঁত খিচিয়ে চুপ করে রইল। তার দৃষ্টি তখন কাবির নয়, কাবিরের পেছনে দূরে দাঁড়িয়ে থাকা তাহমিনার দিকে। চোখ সরু হয়ে এলো। তাহমিনা এখানে? কাবিরের কাছে? সে এখানে কি করছে? তাকে তো সাফ বলে দেওয়া হয়েছিল কাবির যেদিকে যাবে সেই পথ তার জন্য নিষিদ্ধ। কাবিরের ছাও যেন না মারায়। তাহলে সে আবার এখানে কেন? অগ্নিদৃষ্টি নিয়ে সে তাহমিনার দিকে এগিয়ে যাচ্ছিল। কাবির বলল, এখানে কোনো ঝামেলা নয়। তোর বউ তুই বাড়ি নিয়ে গিয়ে শাসন করবি। আসলাম খানের পা থেমে গেল। কাবিরের দিকে ফিরে বলল, তোর খুব লাগবে নাকি ওকে শাসন করলে? কাবির তার চোখে চোখ রাখল। সারাক্ষণ তোকে অনিশ্চয়তায় ভুগতে হয় কেন? এত বছর সংসার করার পরও এখনো তোকে বউ নিয়ে অনিশ্চয়তায় ভুগতে দেখে আমার আফসোস হয়। নিজের জায়গাটা এবার নিজেই শক্ত কর। অন্যের উপর দোষ চাপিয়ে নিজে কতবার সাধু সাজবি? জ্ঞান দিচ্ছিস নাকি? ওটাই মনে কর। আমার দয়ায় তো জেল থেকে বেরিয়ে এলি। সময় থাকতে শোধরা, নইলে এমন দিন আসবে যে আর আফসোস করলেও সুযোগ পাবি না। মুখ সামলে কথা বলবি। কাবির দ্বিগুণ গর্জে বলল, তুই এখান থেকে বের হ। এটা একটা প্রতিষ্ঠান, তোদের নাইট ক্লাব নয়। তাহমিনা বিরক্তি প্রকাশ করে আসলাম খানের উদ্দেশ্যে বলল, আপনি এখানে ঝামেলা বাঁধাবেন না। আমি যাব না আপনার সাথে। আমার কাজ আছে। আসলাম খান বলল, আমি অপেক্ষা করছি বাইরে। তুমি কাজ সেরে বেরিয়ে এসো। কাবির তির্যক দৃষ্টিতে চেয়ে বেরিয়ে গেল লম্বা লম্বা পায়ে হেঁটে। তার চলে যাওয়ার পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একরাশ স্বস্তির নিঃশ্বাস ফেলল তাহমিনা।
বুকের ভেতর জমে থাকা বিষাক্ত ভারটা একটু হালকা হলো। ঠিক সেই মুহূর্তে পেছনে থেকে আসলাম খানের শীতল কণ্ঠস্বর ভেসে এল, আমি যদি তোমাকে আরেকবার ওর পেছনে দেখি। তাহমিনা ধীরে ফিরল, চোখে তাচ্ছিল্যে ভাসছে। ঠোঁট বাঁকিয়ে বলল, খুন করবেন? আসলাম খানে চোখে আগুন। দাঁত খিচিয়ে সে বলল, তোমার ধারণা নেই আমি কি করতে পারি। তাহমিনা শান্ত কণ্ঠে বলল, আর আপনার বিন্দুমাত্র ধারণা নেই আমি কি করতে পারি। আমি আর আপনার কাছে ফিরব না, কোনোদিন না। ওই বাড়িতে আমি পা রাখব না। আপনি যা ইচ্ছা করেন, আমি ফিরব না। এটাই শেষ কথা। আসলাম খান ব্যঙ্গ করে বলল, তোমার জন্য আমি মরে যাচ্ছি? তাহমিনা শক্ত কণ্ঠে বলল, কোনোদিন যদি সত্যি সত্যি মরেও যান তবুও ফিরব না। আসলাম খান দাঁতে দাঁত কটমট করে বলল, তোমার কি দশা যে আমি করব তা তুমি কল্পনাও করতে পারবে না। তাহমিনা বলল, আপনি আমার গলায় ছুরি চালালেও ফিরব না। এটা আমার নিজের কাছে নিজের প্রতিজ্ঞা। তুমি এত জোর পাচ্ছ কোথা থেকে? কে দিচ্ছে? আপনি যা ইচ্ছা মনে করুন, যা ইচ্ছা বলে যান। কিন্তু একটা কথা আমি পরিষ্কার করে জানিয়ে দিই, আমি আপনার কাছে আর জীবনেও ফিরব না। কথায় কথায় আমাকে তালাকের ভয় দেখাতেন না? যান এবার তালাক দিন। আমি না খেয়ে মরব, দরকার পড়লে ভিক্ষা করব, তবুও আপনার দুয়ারে আর জীবনেও যাব না। আমার উপর করা সমস্ত নির্যাতনের শোধ আমি এভাবেই নেব। আসলাম খান ঠাই দাঁড়িয়ে রইল। তাহমিনা ভেতরে চলে গেল, তার চোখ রাঙানিকে ভয় না পেয়ে। সে জানে তার পথটা কঠিন হবে, কিন্তু এবার সে আর আসলাম খানকে ভয় পাবে না। দরকার পড়লে মরণ বেছে নেবে, তবুও না। ওই জাহান্নামে সে আর ফিরবে না। যেখানে তার সম্মান নেই সেখানে সে থাকবে না। রিং বাজতেই পকেটে হাত ঢুকিয়ে ফোনটা বের করল আরাব খান। অন্য হাতের আঙুলের ফাঁকে সিগারেটের শেষাংশ নিভু নিভু করে জ্বলছে। ধূর্ত হেসে ফোন রিসিভ করে কণ্ঠে রসিকতার ছোঁয়া এনে বলল, জেল থেকে বেরিয়ে সোজা বউয়ের আঁচলে ঢুকে পড়েছ নাকি? ওপাশ থেকে আসলাম খানের কণ্ঠে চাপা বিষ। থমথমে গলায় বলল, ও বলেছে আর ফিরবে না। আরাব হেসে বলল, কিছুক্ষণ কেঁদে নাও। আসলাম খান গর্জে উঠল, লাথি মেরে ভুঁড়ি বের করে দেব। ও দিকের কি খবর? আরাব খান গা ঝাড়া দিয়ে নাটকীয় ভঙ্গিতে জানালো, আমিন খান ছাড়া পেয়েই বউয়ের আঁচলের নিচে আশ্রয় নিয়েছে। নড়েনি 1 ইঞ্চি। আসলাম খান রেগে বলল, তোকে পাই আমি। আরাব খান হাসল। আসলাম খান বলল, আজ কাবিরকে দেখলাম। কি বলল? কিচ্ছু না, চুপচাপ চলে গেল। ওরা হঠাৎ মামলা তুলে নিল কেন? আরাব খান ভ্রু কুঁচকে বলল, সেটা ড্যাড জানে, আমি না। ওদের মধ্যে কি বোঝাপড়া হয়েছে সেটা এখনো আমার অজানা। আসলাম খান চোয়াল শক্ত করে বলল, আমাদের না জানিয়ে কিছু ঠিকঠাক করে ফেললে গন্ডগোল হবে আর্য। তা ঠিক। আমি আজকের মধ্যে ওই জোসেফ মেহতাজের সব ডিটেইলস বের করব। তারপর ওকে বুঝিয়ে দেব কার সাথে খেলতে আসছে। আমার সাথে শয়তানি? আসলাম খান চুপচাপ সিগারেটে আগুন দিল ধোয়া ছেড়ে বলল, ওকে কিছু করিস না, কাবির তোকে ছিঁড়ে খাবে। কাঁচা খেলা খেলিস না। ইথুর সাথে কথা বলেছিস? আরাব খান এবার গম্ভীর হয়ে গেল। না, খবর নিলে দেখা যাবে এখনো ঢুসে ঢুসে ঘুমোচ্ছে। কথা বলতে বলতে আরাব খান হঠাৎ খেয়াল করল গাড়িতে বসা কাবিরকে। তার কপাল কুঁচকে গেল। এরা সবাই দল বেঁধে যাচ্ছে কোথায়? কি পরিকল্পনা করছে সবাই মিলে? এত কিছু হয়ে যাওয়ার পরও এত নির্লিপ্ততা আচরণ কেন? ইলিনা বেগম বেশ চিন্তিত। সবকিছু পরিকল্পনামাফিক এগোচ্ছে। পরিবারসহ সিঙ্গাপুর পাড়ি জমাবেন তারা, এটা অনেক পুরনো সিদ্ধান্ত। সব ব্যবস্থা ঠিকঠাক, শুধু একটাই বাধা তাহমিনা। সে স্পষ্ট জানিয়ে দিয়েছে এই পরিবারের সঙ্গে সে আর এক কদমও এগোবে না। সে ভালো করেই জানে এই পরিবার দুর্নীতির জালে জড়িয়ে আছে, দেশের মাটিতে তাদের ঠাঁই হবে না আর কিছুদিন পর। তাই পালানোই একমাত্র পথ। কিন্তু তাহমিনার আপত্তি অন্য জায়গায়। সে তার ছেলেকে এই পরিবারের ছায়ায় মানুষ হতে দেবে না। এই পরিবারের ছায়ায় বড় হয়ে সে ছেলেও যে একদিন এমনই হয়ে উঠবে তাহমিনা তা হতে দেবে না কিছুতেই। জীবন দিয়ে হলেও না। ঠিক সেই সময় ঘরে প্রবেশ করল আমিন খান। ইলিনা বেগমের চিন্তিত মুখ দেখে থমকে দাঁড়াল। খানিক দ্বিধায় ধীরে সামনে গিয়ে বসলেন তিনি। দুজনের চোখাচোখি হল। দেওয়ানদের শর্তে রাজি হয়েছেন তিনি। কিন্তু এখনো ব্যাপারটা ইথিকাকে জানাননি এখনো। ইলিনা বেগম বললেন, ইথু রাজি হবে না। আমিন খান বলল, কিন্তু ওকে বুঝতে হবে এভাবে জেদ দেখিয়ে কাবিরকে ভেঙে ফেলা যাবে না। ও যা করতে চাইছে সবটা ছেলেমানুষি। এভাবে শোধবোধ নেয়া যায় না। মাঝখান থেকে ওর স্বপ্নগুলো মাটি হবে। আমিন খান কথাটা ভুল বলছে না। যে বাড়ির ছেলে খান বাড়ির মেয়েকে প্রকাশ্যে গুলি করে খুন করতে পেরেছে, সেই বাড়ির ছেলে ইথিকাকেও খুন করতে পারে। সব জেনে শুনে ওই বাড়ির ছেলের সাথে সাথে মেয়ের বিয়ে দিতে তারা কেউ চায়নি। এমনকি তার 4 ছেলের কেউ রাজি ছিল না। কিন্তু ইথিকা দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ ছিল। সে কাবিরের চোখে ঘৃণা দেখেছে। এত ঘৃণা তাকে কেউ করেনি। তাকে নর্দমার কীটের সাথে তুলনা করেছে।
কাবিরের সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিতে সে জেদ ধরেছিল বিয়ে করলে কাবিরকেই করবে। কিন্তু কাবির সেই প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। খান বাড়ির মেয়ে দেওয়ান বাড়ির বউ হবে এটা খানদের দুঃস্বপ্ন বলে উড়িয়ে দিয়েছিল। তাই তো কামরান দেওয়ানকে গুম করে তাদের হুমকির মধ্যে রাখা হয়েছিল যাতে সে বিয়েটা করতে বাধ্য হয়। মেয়ের জেদ তার ছেলেমানুষির কাছে উনারা হার মেনেছিলেন। কিন্তু এখন যা হচ্ছে তাতে উনারা বুঝতে পারছেন ক্ষতিটা ইথিকারই হবে। সে কাবিরকে ভাঙতে পারবে না এত সহজে, উল্টো নিজেই বিপদে পড়বে। দেওয়ানরা এমনিতেই শান্ত, কিন্তু রাগ মাথায় উঠলে তারা অস্ত্র ধরতে জানে। আর যখন অস্ত্র ধরে তখন প্রাণ নিয়েই ছাড়ে, তার প্রমাণ স্বয়ং কামরান দেওয়ান। এখনও অন্তরার রক্তমাখা লাশটা চোখে ভাসে তাদের। কি নির্মমভাবে তাকে খুন করেছে কামরান দেওয়ান। চারটা বুলেট তার শরীরের গেঁথে গিয়েছিল। প্রকাশ্যে দিনের আলোয় দুই পরিবারের মানুষের সামনে অন্তরার দিকে গুলি ছুঁড়েছিল কামরান দেওয়ান। অথচ ও পাগলের মতো ভালোবাসত কামরান দেওয়ানকে। ইথু ফোন রিসিভ করেছে? ইলিনা বেগম বললেন, করেনি। ওই বাড়ির কাজের মেয়েটা ফোন রিসিভ করেছে। কি বলল? ইথু এখনো ঘুম থেকে উঠলেও মেয়েটা ইথুকে জানাবে বলেছে। আমিন খান হাত দিয়ে পুরো মুখ মুছলেন। বললেন, ইথু রাজি না হলে সমস্যা হবে। কাবির সব চুক্তি বাতিল করবে। জমিজমা হাতছাড়া হবে। ব্যবসার শেয়ার বাতিল হবে। ইলিনা বেগম বললেন, ইথু রাজি হবে আদৌ? আমিন খান তার দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেললেন। বাইরে ভারী পায়ের শব্দ শোনা গেল। ইলিনা বেগম কান পেতে বললেন, আর্য এসেছে নাকি? তারপর যাচাই করতে ডাকলেন, আর্য। কিছুক্ষণ পর দরজার কাছে এসে দুপাশে হাত রেখে ভর দিয়ে দাঁড়ালো আরব খান। মুখে চেনা হাসি। মাইন্ড না করলে ভেতরে আসব। ইলিনা গলা নরম করে বললেন, আসো। আরব খান সোজা ভেতরে ঢুকে পড়ল। বাবা মায়ের মাঝখানে বসে কোন রাখঢাক না করে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। চোখ আধ খোলা, গলায় আলস্য মাখানো। বলো। আমিন খান তার দিকে তাকালেন। মুখে কড়াকড়ি ভাব, চোখে গাম্ভীর্য। তুমি দেওয়ান বাড়িতে যাও। ইথুকে নিয়ে এসো। আরব খান ভ্রু কুঁচকে তাকালো। কেন? আমিন খান একটুও গড়িমসি না করে সবটা খুলে বললেন। শোনা মাত্রই আরব খান এক লাফে উঠে বসল বিছানায়। মুহূর্তে বদলে গেল তার গা ছাড়া ভাব। পকেট থেকে ফোনটা বের করে আবার পকেটে পুরল শক্ত হাতে। তারপর বলল, ঠিক আছে, আধ ঘন্টার মধ্যে ওকে নিয়ে হাজির হচ্ছি। আরব খান দরজার দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ পেছনে থেকে ইলিনা বেগম গম্ভীর কণ্ঠে বললেন, কাজের বুয়া পাচ্ছি না, তুমি একটা বিয়ে করে ফেলো। আরব খান থমকে দাঁড়িয়ে অদ্ভুত ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে তাকালো। কপাল কুঁচকে ঠাট্টা করে বলল, জেসি সে তোমাদের রান্না করে খাওয়াবে? হাউ ফানি ইয়েমম। আমিন খান এবার কষে ধমক দিলেন, তাহলে তুমি কাজের বুয়াকে বিয়ে করবে নাকি? আজব কথা বলছো। আরব খান গম্ভীর সুরে বলল, এসব ঝামেলায় আমি নেই। বিয়ে মানেই প্যারা। চোখের সামনে তো উদাহরণ আছে। ইলিনা বেগম তার বড় পুত্রবধূ তাহমিনা। ইলিনা বেগম চড়াও হলেন, আর্য মুখ সামলে কথা বলো। আরব খান দরজার দিকে হাঁটতে হাঁটতে হালকা হেসে বলল, এভাবে ডাকলে একদম দিলে গিয়ে লাগে। ইলিনা বেগম রাগ করলেন, কেউ আমার কথা শোনে না। একজন আমার অজান্তে বিয়ে করে নিল। এখন সেই বউই তাকে পাত্তা দিচ্ছে না। তোমাদের যা ইচ্ছা করো। কোন বেয়াদব এভাবে কলিং বেল বাজাচ্ছে? একবার বাজালেই তো হয়। আশ্চর্য। বকবক করতে করতে কল্পনা দরজা খুলে দিল। সাথে সাথে দেখল দেয়ালে হাত চেপে আরব খান দাঁড়িয়ে আছে। ঠোঁটে সেই চিরাচরিত বদমাইশি হাসিটা। ঠোঁট গোল করে শীষ বাজিয়ে বলল, কেমন আছেন বেআইন সাব? কল্পনা তার মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছিল। আরব খান একঠেলায় তাকে সহ সরিয়ে দিয়ে ভেতরে ঢুকে পড়ল। সোজা সোফায় বসল, পায়ের উপর পা তুলে। ঝিনুককে বলল, এই বুয়া আমার বোনকে ডেকে দে। ঝিনুক দ্রুত মাথা দুলিয়ে উপরে চলে গেল। লুবনা বেগমকে নিয়ে কাশের ডাক্তারের কাছে গিয়েছে। কাবির আর কাদিন কামরান দেওয়ান আর কাউসার দেওয়ানের সাথে জমিজমা দেখতে গিয়েছে। কামরান দেওয়ান যদিও হুইল চেয়ারে বসা এখনো। বলতে গেলে বাড়িতে পুরুষ লোক দুজন। দাদাভাই নিজের ঘরে শুয়ে আছেন। আর বাগানের মালি জামাল চাচা বাইরে কাজ করছেন। মানুষটা বড় ভীতু। আরব খান একের পর সিগারেট শেষ করে মেঝেতে ফেলছে। অথচ এইমাত্র ঝিনুক আর সে মিলে মেঝেটা মুছেছে। অভদ্র লোক। এদের কিছু বলতে ঘৃণা লাগে কল্পনার। অমানুষ বললেও কম হয়। কল্পনা তার ঘরে চলে যাচ্ছিল। আরব খান ডাক দিল, চা নয় কফি নিয়ে আসো। কল্পনা ফিরে তাকালো। কটাক্ষের সুরে বলল, তোমাকে কফি খাওয়ানোর মতো নির্লজ্জ বেহা আমি নই। আরব খান শীতল হাসল। ইথিকা নেমে এল তখন। বোঝাই যাচ্ছে সবেমাত্র শাওয়ার নিয়েছে। চুল ভেজা, শুকোনোর সময়ও পায়নি। গায়ে একটা ঢিলেঢালা চিকেনকারি 3 পিস। দেওয়ান বাড়ির সৌজন্যে তার খাতিরে ওড়নাও নিয়েছে। আরব খানকে দেখে ঠোঁটে হাসি ঝুলিয়ে ছুটে এল। আরব খান গম্ভীর মুখে তাকে দেখল।
ইথিকা এদিক ওদিক ফিরতেই ঝিনুককে দেখল। এখনো নাস্তা দাওনি কেন? দিচ্ছি ভাবি। ইথিকা আরাব খানের পাশে গিয়ে বসল। হাত থেকে সিগারেট নিয়ে নিচে ফেলে দিয়ে বলল, তুমি হঠাৎ? আরাব খান সোজাসাপটা বলল, তোকে নিয়ে যেতে এসেছি। ইথিকার হাসিমাখা চেহারা মলিন হয়ে এল। কেন? আরাব খান তাকে আপাদমস্তক সবটা খুলে বলতেই ইথিকা পাশে সরে গেল। আরাব খান তার মুখের দিকে তাকিয়ে বলল, কোনো সমস্যা? চল, এখানে সময় নষ্ট করে লাভ নেই। সামনেই তোর প্রোগ্রাম। ইথিকা রাজি হলো না। আরাব খান বলল, মাথা খারাপ করিস না, চল আমার সাথে। তোর জিনিসপত্র ওরা পাঠিয়ে দেবে। ইথিকা সোফা ছেড়ে দাঁড়ালো। বলল, এখন এভাবে যেতে পারবো না মেঝো ভাইয়া। আরাব খান বলল, শেষবারের মতো বলছি, চল। ইথিকা চলে যেতে যাচ্ছিল। আরাব খান তার হাত খপ করে ধরে টেনে নিয়ে যেতে লাগলো। ইথিকা চেঁচিয়ে বলল, ভাইয়া যাব না বলেছি আমি। আমার কথা শোনো, এভাবে যাওয়া যায় না। কাবিরের সাথে কথা বলবো আমি। আরাব খান শোনার নয়, কল্পনা আর কিরণ ছুটে এল। তারা কিছু বুঝতে পারল না। ইথিকা আরাব খানের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আচমকা দৌড় দিল। একটা গাড়ি ঢুকে আসছিল গেট পার হয়ে। ইথিকাকে পাশ কাটিয়ে গেল। কাবির গাড়ি থেকে বের হওয়া মাত্রই ইথিকা কাবিরের পেছনে গিয়ে লুকোলো। কাবির হালকা ঘাড় বাঁকিয়ে তাকে দেখল কপাল কুঁচকে। ইথিকা হাঁপাচ্ছে, তার ঠোঁট কাঁপছে, তাকে ভীষণ অসহায় দেখাচ্ছে। কাল রাতের ইথিকা আর এই ইথিকা ভীষণ আলাদা। কাবির তার হাত শক্ত ধরাটা দেখে জানতে চাইল, কি সমস্যা? ইথিকা তার বাহু আরও শক্ত করে ধরে বলল, আমি যাব না। কাবির এবার সবটা বুঝে গেল। হাত ছাড়িয়ে নেয়ার চেষ্টা বলল, যেতে হবে। ইথিকা ঝাপটে হাত ধরে রেখে বলল, না, প্লিজ আমাকে একটু সময় দিন। আমি সব ঠিক করে দেব। তোমাকে 1 সেকেন্ড সময়ও দেব না আমি। হাত ছাড়ো। ইথিকা হাত ছাড়ল না। বলল, আমি সময় চাইছি, সুযোগ চাইছি। কাবির প্লিজ। আরাব খান এগিয়ে এসে কাবিরের পেছনে থেকে তাকে কেড়ে নিয়ে চলে যাচ্ছিল। ইথিকা কাবিরের শার্ট ধরে রাখল শক্ত করে। অসহায় কণ্ঠে ডাকল, কাবির। আরাব খান হ্যাঁচকা টানে তাকে নিয়ে চলে যেতে লাগল। ইথিকা কাবিরের দিকে চেয়ে কান্নাজড়ানো গলায় বলল, এভাবে যাব না আমি, কিছুতেই যাব না। কাবির। কাবির ওর চোখে মুখে অস্থিরতা, অনুশোচনা, অনুতাপ আর ব্যতিক্রম আচরণ দেখে ধীরস্থির ভঙ্গিতে বলল, ওর হাত ছেড়ে দে আর্য। আরাব খান তারপরও টেনে নিয়ে যেতে লাগল। গাড়ির কাছাকাছি নিয়ে যেতেই কাবির গর্জে উঠল, আর্য। আরাব খানের হাত থেকে ইথিকার হাত ফসকে বেরিয়ে গেল। ইথিকা কাবিরের কাছে ছুটে এসে বুকে হামলে পড়ল। কাবির পিছিয়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিল। আরাব খান অবাক হয়ে বলল, আরেব্বাস ইতনি মহব্বত কাহা সে আয়? ইথিকাকে সে নিয়ে যেতে পারল না। ইথিকা থেকে গেল দেওয়ান বাড়ির বউ হয়ে। আরাব খান চলে গেল খান বাড়িতে। ইথিকাকে তার সাথে ফিরতে না দেখে ইলিনা বেগম বলল, ইথু কোথায়? আরাব খান সোজা ঘরে চলে যেতে লাগল। ইলিনা বেগম তার যাওয়ার পথে তাকিয়ে বলল, কথার জবাব দিচ্ছ না কেন আর্য? আরাব খান উত্তর দিল, ফোন করে জেনে নাও। ওর নাম আমার সামনে নেবে না। হাতের কাছে পেলে গলা টিপে মারব। নিজের ভাইকে সবার সামনে ভিলেন বানিয়ে ছাড়ল হারামজাদি বোন আমার। ইলিনা বেগম কিছু বুঝতে পারলেন না। উনার বিরক্ত লাগছে। ইথিকাকে তিনি ফোনের পর ফোন দিয়ে যাচ্ছে, রিসিভ হচ্ছে না। ইথিকা কি ঘরে নেই? মেয়েটা কি চাচ্ছে? এই সম্পর্ক থেকে তার সরে আসা উচিত। পরে এমন পরিস্থিতিতে যেন পড়তে না হয় যে চাইলেও আর ফিরে আসা যাচ্ছে না। কি চাইছে সে? আকাশে মেঘ ডাকছে। এখন বর্ষাকাল। দেওয়ান বাড়ির ছাদটা রাজকীয়। কলিমুদ্দিন দেওয়ান নিজ হাতে বাড়িটা নির্মাণ করেছিলেন। বড় শখের বাড়ি উনার। আজ শেষ বয়সে এসে বাড়িটা দেখে কত শত স্মৃতি মনে পড়ে। বাড়ির ছাদে এসে বসেছে দেওয়ান বাড়ির পুরুষরা। কাবির নেই যদিও, কামরান দেওয়ানকে আনা হয়েছে। এই ছাদে উনি ঠিক কত বছর পর এসেছেন নিজেরও হিসেব নেই। এখানেই তো কানিজের লাশটা পড়েছিল। সকালে একদম গলা জড়িয়ে ধরে কোলের উপর বসেছিল। হয়তো চিরতরে চলে যাবে বলে শেষ আলিঙ্গন ছিল। কামরান দেওয়ানের বুকের ভেতর একটা অদ্ভুত ব্যথা মোচড় দিয়ে উঠে। এত কষ্ট লাগে, নিঃশ্বাসটা নিতে কষ্ট হয়। ইচ্ছে করে জাগতিক সব মায়া কাটিয়ে পরপারে চলে যেতে। কানিজের দেখা মিলবে সেখানে গেলে। কিন্তু ভাগ্য সহায় হচ্ছে না। কলিমুদ্দিন দেওয়ান শেষ বয়সে এসে পৌঁছেছেন। তাদের বংশে পুরুষ লোকেরা অনেক হায়াত পায়। কলিমুদ্দিন দেওয়ান আর আখতারুজ্জামান খানের বাবাও 104 বছর বয়সে মারা গিয়েছিলেন। যদিও 7 বছর বিছানায় শয্যাশায়ী ছিলেন। কিন্তু কলিমুদ্দিন দেওয়ান চান হাত পা অক্ষত থাকা অবস্থায় ঈমানের সাথে মৃত্যুবরণ করতে। যে মানুষ আজীবন শিরদাঁড়া উঁচু করে বেঁচেছে সেই মানুষ শেষ বয়সে এসে ছেলেমেয়ে সন্তান সন্ততিদের উপর বোঝা হতে চান না। কিন্তু আল্লাহ পাক ডাকে সাড়া না দিলে কি করার আছে? তিনি কপালে যেভাবে মৃত্যু লিখেছেন সেভাবেই হবে। বয়স 92-এ এসে পড়েছে।
এখনো মোটামুটি হাঁটাচলা করা যাচ্ছে। কিছুদিন পর বোধ হয় সেটাও সম্ভব হবে না। কল্পনা বাবার পায়ের কাছে এসে বসেছে। বেশ যত্ন করে পায়ের নখ কেটে দিচ্ছে। কলিমুদ্দিন দেওয়ান তা দেখে বলল, দেখলে কামরান, তোমার মেয়ে কত বড় হয়ে গেছে। মেয়েটা তার মায়ের মতো হয়েছে। কামরান দেওয়ান কল্পনার দিকে তাকায়। দেওয়ান বাড়ির রক্তে কালো কিংবা শ্যামবর্ণের কেউ নেই। শুধু কল্পনার গায়ের রংটা তার মায়ের মতো শ্যামবর্ণ হয়েছে। কিন্তু এতে তার সৌন্দর্যে এক ফোঁটাও ভাটা পড়েনি। মায়ের চোখ পেয়েছে মেয়েটা। তার মায়ের চোখের দিকে তাকালে যে কারো মায়া হতো, যে কেউ সহজেই ভালোবেসে ফেলত। অমন একটা নরম দিলের মানুষকে কেন প্রাণে বাঁচতে দিল না অন্তরা? খুন করার সময় তার কি চোখ দুটো দেখে কি একটু মায়া হয়নি? কামরান দেওয়ানের চোখের কোনা কেমন চিকচিক করে উঠে। কল্পনা খেয়াল করেছে বাবা তার দিকে বড় দুঃখ নিয়ে চেয়ে থাকে। সে মায়ের মতো বলে, তাকে দেখলেই কি বাবার মাকে মনে পড়ে? আচ্ছা, বাবার মতো জীবনসঙ্গী কি সব মেয়েরা পায়? সে পাবে, কিরণ পাবে। বাবার মতো দুর্লভ ভালোবাসার মানুষ পৃথিবীতে বেঁচে আছে বলেই হয়তো ভালোবাসা এখনো পৃথিবীতে বিরাজ করে। বড় ভাই, মেঝো ভাই, সেঝো ভাইরাও কি তাদের জীবনসঙ্গীকে এভাবে ভালোবাসতে পারবে? কল্পনার মাঝে মধ্যে গর্ব হয় বাবাকে নিয়ে। কি চমৎকার মানুষ উনি! মাকে ভালোবেসে খুনি তকমা অনায়াসে গ্রহণ করেছে, তবুও একবারের জন্য উনার মনে হয় না উনি ভুল করেছেন। কি অবাক ভালোবাসা তাদের! মা কি উপর থেকে দেখছে মানুষটাকে, কি যন্ত্রণার মাঝে ফেলে গেল সে। দেখছে এখনো একরত্তি ভালোবাসা কমেনি মায়ের প্রতি। এখনো তার কথা মনে পড়লে বাবার মতো অমন বজ্রকঠোর মানুষটার চোখের কোনা চিকচিক করে উঠে। ওর বিয়ের বয়স হয়েছে? একসাথে সবাই হেসে উঠে। কাউসার দেওয়ান হেসে উঠে বলল, কি যে বলো না, মেয়েদের বিয়ের বয়স তো 18 পেরোলেই হয়ে যায়। কল্পর 22-23 হয়েছে। কল্পনা তখনও মাথা নিচু করে নখ কেটে চলেছে। নখগুলো ভীষণ শক্ত, কাটতে কষ্ট হচ্ছে তার। কাদিন তার বাবাকে প্রশ্ন করল, কল্পকে বিয়ে দিলে তোমার সেবা কে করবে? কলিমুদ্দিন দেওয়ান ধমকে উঠেন, বাড়িতে মানুষ আর নেই। কি যা তা বলছিস? কাদিন হাসে। কামরান দেওয়ান কল্পনার দিকে তাকিয়ে বলল, তাহলে তো বিয়ে দিতে হবে। কাবিরের সাথে কথা বলবো আমি। বড়দের কথার মাঝখানে কল্পনা চুপচাপ তার কাজ করতে লাগল। কিছুক্ষণ পর কাবির এসেই চুপচাপ চেয়ারে বসে পড়ল। কিছুক্ষণ চুপচাপ সবাই। শেষমেশ কলিমুদ্দিন দেওয়ান কথা বলে উঠল, তাকে তার বাড়িতে পাঠিয়ে দেয়া উচিত। এটাই শেষ সুযোগ। ওই মেয়ের হাত থেকে নিস্তার না পেলে জীবনটা জাহান্নাম হয়ে যাবে। কাবিরের কপাল ঘামছে। সে ঘাম মুছে নিয়ে বলল, হুম। কাউসার দেওয়ান সরু চোখে তাকিয়ে বলল, হুম মানে কি? তুমি কি চাইছো? ওর ভাইয়ের হাতে ওকে ছেড়ে দিলে না কেন? ওকে সুযোগ দিলে ও পাল্টাবে না। যাদের রক্তে নষ্টামি আছে তারা জীবনেও শোধরায় না। একটা সময় পর শোধরে যাওয়া মানুষগুলো আলাদা। এরা শোধরাবে না। এদের রাস্তা খোলা নেই। এরা যা যা কর্মকাণ্ডে জড়িত সেই সব থেকে সরে আসার রাস্তা খোলা নেই। ওদের মরতে হবে পাপ করে করে। কাশের জগ থেকে গ্লাসে পানি ঢেলে কাবিরের দিকে এগিয়ে দিল। কাবির গ্লাসটা নিল। অল্প অল্প পানি খেল। মাও তার উপর রেগে গেছে। ওই মেয়েকে তিনি এই বাড়িতে দেখতে চান না। কাউসার দেওয়ান বলল, ওই মেয়েকে তালাক দিয়ে দাও। ঝামেলা বিদেয় করো। কামরান দেওয়ান একদৃষ্টে কাবিরের দিকে চেয়ে আছে। কাবির পানি খেতে খেতে উনার দিকে তাকান। উনি একটু সময় নিয়ে বলেন, আমার জন্য তোমার জীবনটা। কাবির তৎক্ষণাৎ বাধা দিয়ে বলল, এটা আমার দায়িত্ব ছিল। একজন সন্তান তার বাবাকে বাঁচানোর জন্য এটুকু করতেই পারে। কামরান দেওয়ান বলল, সে যেতে চাইছে না কেন? কল্পনা দিল জবাবটা, ও শোধরাতে চায়। হেসে উঠেন কলিমুদ্দিন দেওয়ান, ওসব মুখের কথা। এখনো সময় আছো দাদু ভাই। আমাদের কথায় তুমি বিয়েতে মতো দিয়েছ। এখন আমরা তোমাকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বলছি। আমরা দেখে শুনে এবার একটা ভালো মেয়েকে তোমার বউ করে আনব। এই মেয়ের কথা ছাড়ো। ও শোধরে গেলেও তোমার যজ্ঞ হবে না। কাবির রাগ নিয়ে তাকালো। কাউসার দেওয়ান তাকে সতর্ক করার আগেই কাবির কঠোরভাবে বলল, বিয়ে কি ছেলেখেলা দাদাভাই? বেশ, আমি ওকে তালাক দেব। কিন্তু আর কোনোদিন বিয়ের সম্পর্কে জোড়াতে পারবো না। সেটা মানলে আমি ওকে তালাক দিয়ে দেব অনায়াসে। যেহেতু আমার পক্ষে অন্য কোনো মানুষের সাথে জড়ানো সম্ভব নয়, তাই আমার তাকে শেষ সুযোগ দিতে হবে। সবাই চুপ করে গেলেন। কাউসার দেওয়ান শান্ত কণ্ঠে বললেন, তুমি শান্ত হও কাবির। দাদাভাইয়ের সাথে রাগ দেখিয়ে কি হবে? যা হওয়ার তা তো হয়ে গেছে। কাবির গ্লাসটা রেখে দাঁড়িয়ে পড়ল। বলল, আসছি, কাজ আছে। কাউসার দেওয়ান কিছু বলতে চাইলেন। কামরান দেওয়ান বাধা দিয়ে বললেন, ও শান্ত হোক আগে, তারপর বাকি কথা বলিস। কাদিন নিচে যাও। কাদিন মাথা দুলিয়ে নিচে চলে এল। লুবনা বেগম কাবিরের উপর অসন্তুষ্ট। বড় ফুপু মনোয়ারা বেগম এসেছেন তার বড় ভাই কামরান দেওয়ানকে দেখতে। তিনি উচ্চস্বরে কথা বলেন। ইথিকাকে বকে যাচ্ছেন উনি একনাগাড়ে।
লুবনা বেগমকে বলছেন, ছেলেকে বোঝাও ওই মেয়েকে ছেড়ে দিতে। ওই মেয়ে শোধরে গেলেও কাবিরের পাশে ওকে মানাবে না। ওই বাড়ির সাথে ব্যবসায়িক সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক রাখার দরকার নেই। সুযোগ যখন এসেছে তখন সেটা কাজে লাগাতে বলো। আমার ওই খানদের দুচোখে সহ্য হয় না। লুবনা বেগমের কণ্ঠস্বর শোনা যাচ্ছে না। উনি একদম চান না ইথিকা এই বাড়িতে থাকুক। মনের মতো ছেলের বউ ইথিকা কখনো হতে পারবে না। শুধু কাবিরের প্রতি মায়া সম্মান শ্রদ্ধা থাকলে হবে না। বাড়ির প্রতিটা মানুষকে তার সম্মান করতে হবে। কালকের রাতের ঘটনাটি তিনি এখনো ভুলতে পারছে না। কাবির কি করে তাকে শেষ সুযোগ দিচ্ছে? লুবনা বেগমকে বিষয়টা ভাবাচ্ছে। কাবির কি মেয়েটার মায় পড়ে গেল? কাবির বড় ফুপুর সব কথা শুনতে পেয়েছে। মায়ের অভিমানী চেহারার কারণটা বুঝেছে। কল্পকিরণের বিরক্তির কারণ টের পেয়েছে। কিন্তু তার কিছু করার নেই। আঞ্জিলকে সে শেষ সুযোগ দেবে। স্বামী হিসেবে এটা তার শেষ দায়িত্ব কর্তব্য বলা চলে। আঞ্জিল যদি তাও না শোধরায় তখন বারবার একই ভুল করে চলে। সে ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখল ইথিকায় পিঠের নিচে বালিশ রেখে হেলান দিয়ে বসেছিল। কাবিরকে দেখামাত্রই বিছানা থেকে পা নামাল। ধীর পায়ে এগিয়ে এসে কাবিরের দিকে চোখ তুলে তাকিয়ে বলল, আমি চলে যাই। আমি চলে গেলে সবাই শান্ত হয়ে যাবে। আপনি ভালো দেখে আপনার পরিবারের কথা মতো কাউকে বিয়ে করে নেবেন। কাবির অন্যত্র তাকিয়ে বলল, যেতে চাইলে যাও। ইথিকা থমকে গিয়ে তার দিকে চেয়ে রইল। তার নড়চড় না দেখে কাবির তার চোখের দিকে তাকালো। এই ছলছলে চোখ দুটোর আড়ালে কি ছলনা লুকিয়ে আছে? নাকি সে যা দেখছে সেটাই সত্যি? আঞ্জিলের সুবুদ্ধি হয়েছে এত তাড়াতাড়ি? কাবির তাকে পরখ করে নিতে চাইল। বলল, তুমি আমার সাথে অভিনয় করছো? ইথিকা চোখ সরিয়ে নিল। কাবির বলল, লাস্ট চান্স। ইথিকা তৎক্ষণাৎ তাকালো। কাবির কথা গুছিয়ে নিয়ে বলল, আমি এক কথার মানুষ। তুমি যদি আমার সাথে ছলনা করো আর আমি যদি তা জানতে পারি তাহলে আমি তোমাকে সেই দিনই তালাক দেব। আর পরিবারের কথা মতো তারপরের দিন বিয়ে করে নেব। তোমার চ্যাপ্টার ওই দিনই ক্লোজ করে দেব আমি। আমার কথার নড়চড় হবে না। ইথিকা কোনো কিছু বলল না। এত অবিশ্বাস নিয়ে সংসার হয় না। তার চলে যাওয়াই উচিত। সে কাবার্ডে হাত রাখতেই কাবির বলল, নেক নিয়ত থাকলে সেই মানুষ পরীক্ষা দেয়, না থাকলে ময়দান ছেড়ে পালায়। ইথিকা তার দিকে ফিরে চাইল চোখে জল নিয়ে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর যখন কাবিরও তার দিকে তাকালো তখন সে কাবিরের সামনে এসে দাঁড়ালো। আমি আপনার মুখে একটা কথা শুনতে চাই। কাবির শটান দাঁড়িয়ে থেকে বলল, বলো। ইথিকা কাপা গলায় জানতে চাইল, আপনি আমাকে আপনার জীবনে চান? কাবির উত্তর দিল না। ইথিকা বামচোখ থেকে এক ফোঁটা জল পড়ল। সাথে সাথে সেটা মুছে নিয়ে সে বলল, বিয়েটা আপনিও স্বার্থের জন্যই করেছেন। স্বার্থ ফুরিয়ে গেছে তাই আপনি আমাকে সরিয়ে ফেলতে চাইছেন। কাবির তার দিকে কপাল ভাঁজ করে তাকালো। হঠাৎ কি যেন হলো। বাহু শক্ত করে চেপে ইথিকাকে টেনে এনে বলল, একদম ন্যাকা সাজবে না। তুমিও কি আমার সাথে সংসার করার জন্য বিয়েটা করেছিলে? ইথিকা হাতের ব্যথা কুকিয়ে উঠে বলল, এভাবে ছেড়ে যাওয়ার জন্যও করিনি। আমার রাগ হয়েছিল আমার প্রতি আপনার ঘৃণা দেখে। তাই জেদ চেপেছিল বিয়ে করার। আর করেও নিয়েছি। আপনাকে পাওয়ার জন্যই আমি এসব করেছি। তখন রাগ ছিল, এখন নেই। পার্থক্য এটাই। কি বাজে রকমের মিথ্যে বলছো আঞ্জিল। চোখে মুখে সব ভাসছে। নিজের ইগোকে স্যাটিসফাই করার জন্য তুমি বিয়েটা করেছ। ইথিকা বলল, হ্যাঁ হ্যাঁ তাই। কিন্তু এখন আমার মতো বদলেছে। হঠাৎ করে মতো বদলালো কেন? মামলা তুলে নিয়েছি বলে? আপনি যা মনে করেন। একটা মানুষের উপর থেকে রাগ কমে যাওয়ার অনেক কারণ থাকতে পারে। তাহলে এটাও জেনে রাখো মামলাটা তুলেছি তোমাকে তালাক দেওয়ার শর্তে। ইথিকা চোখ ভরে উঠল জলে। তাই নাকি? আমার মাথায় আসেনি কেন কাবির দেওয়ান এত মহান কাজটা কেন করল? তাহলে তো আমাকে মূল্য চুকিয়ে বাড়ি ফিরতে হবে। বেশ গেলাম তাহলে। ছাড়ুন। নিজেকে ছাড়িয়ে নিয়ে সে ব্যাগপত্র গোছগাছ করতে লাগল। কাবির দাঁড়িয়ে আছে চুপচাপ। ইথিকা একে একে তার সব কাপড়চোপড় ভরে নিল। চোখের জল মুছতে মুছতে ওড়নার কোনাটা ভিজে উঠল। কিন্তু কাবির এক পাও সরল না। তার আঞ্জিলকে আটকানো উচিত। শেষ সুযোগটা দেয়া উচিত। সে দোটানায় পড়ে গেল। ও এত সহজে পাল্টে যাবে? তার বদভ্যাসগুলো ছেড়ে দেবে? নাইট ক্লাবে যাবে না? বাজে পোশাক পরবে না? ইথিকা ব্যাগ সুটকেস সব গুছিয়ে নিয়ে আশিস খানকে ফোন করল। ফোন রিসিভ হলো না। সে পরপর তার ভাইদের ফোন দেওয়ার পর আমিন খানকে ফোন দিল। ফোন রিসিভ হওয়ার সাথে সাথে আমিন খান জানতে চাইল, কি হয়েছে মা? ইথিকা কেঁদে ফেলল। গাল মুছতে মুছতে বলল, আমি যাচ্ছি পাপা। একটা গাড়ি পাঠিয়ে দাও। আমিন খান কিছু বলার আগেই কাবির ফোনটা কেড়ে নিল। বলল, কোনো গাড়ি আসবে না এখানে। কেউ কোথাও যাবে না। বলেই ফোনটা কেটে দিয়ে বিছানায় ছুঁড়ে মারল। ইথিকা চমকে গেল। কাবির তার হাত ধরে লুবনা বেগমকে ডাকতে ডাকতে টেনে বাইরে নিয়ে এল।
লুবনা বেগম এসে পড়লেন। হাঁপিয়ে উঠে জানতে চাইলেন, কি হয়েছে কাবির? ইথিকার পুরো গাল ভেজা, তখনও কাঁদছে সে। লুবনা বেগমের নরম মন খানিকটা ভিজল বইকি। মেয়েটা এভাবে কাঁদছে কেন? কি চাইছে সে? কাবির ইথিকাকে মায়ের দিকে ছুঁড়ে মেরে বলল, ওকে মানুষ করো আজ থেকে। ও কথা দিচ্ছে সংসারী হবে। দিয়েছ কথা? ইথিকা কাঁদতে লাগল। লুবনা বেগম কাবিরকে শান্ত করানোর জন্য বলল, আচ্ছা আমার উপর ছেড়ে দাও ওকে, তুমি যাও। কাবির ইথিকার কান্নারত মুখের দিকে এক পলক তাকিয়ে দ্রুত সরে পড়ল। বাড়ি ফিরল না সারাদিন। তার অফিসে নেয়ে খেয়ে কাটিয়ে দিয়েছে। কিছু হিসেব মেলানোর দরকার ছিল। রাতে বাড়ি ফিরল। ততক্ষণে বাড়ির পরিবেশ শান্ত। রাতের খাবার সাজিয়ে সবাই অপেক্ষা করছে তার জন্য। খাবার টেবিলে কেউ ইথিকার ব্যাপারে কথা তুলল না। কল্পনার বিয়ে নিয়ে কথাবার্তা চলল। বড় জেঠা কল্পনার বিয়ে নিয়ে ভাবছেন। এটা শোনার পর থেকে কাবিরের মাথায় শুধু একটাই নাম ঘুরছে, জোসেফ। ও কল্পনাকে পছন্দ করে। কথায় ইশারায় ইঙ্গিতে সবকিছুতে কাবির এটা লক্ষ্য করেছে। কিন্তু কল্প কি চায়? সে জোসেফকে কি পছন্দ করে না? কাবির খেতে খেতে মৃদুস্বরে বলল, পাত্র আমার কাছে আছে। বড় জেঠা চাইলে বলতে পারি। কামরান দেওয়ান বললেন, আমি তোমার সিদ্ধান্ত কখনো হতাশ হয়েছি? কাবির ধীরে সুস্থে বলল, আমার জোসেফকে ভালো লাগে। কল্পনা তার নাম শোনামাত্রই চমকে গেল। কাবির বলল, যদিও ওর পরিবার সম্পর্কে কিছু জানি না, কিন্তু বিশ্বাস আছে ওর পরিবারও ভালো হবে। কারণ মানুষের কথাবার্তায় বোঝা যায় সে কেমন পরিবারের সন্তান। কলিমুদ্দিন দেওয়ান বলল, তার কাছে তো আমার এক জীবনের ঋণ। তার জন্য আবার কামরানকে ফিরে পেয়েছি। নইলে ওরা কি হাল করত ওর। কল্পনা মনে মনে কৃতজ্ঞতা স্বীকার করল। আসলেই তো, ওই মানুষটা বুদ্ধি কাটিয়ে কাজটা না করলে বাবা আজ তাদের মাঝে থাকত। খান্না এমন অনেক মানুষকে খুন করে তার প্রমাণ মুছে দিয়েছে। কেউ কিছু করতে পেরেছে? বাবাকে মেরে অস্বীকার করলে তাদের কি করার ছিল? মাঝহাব ভাইকে খুন করে চিহ্নও রাখেনি। যদিও সেই খুনের কথা তার স্বীকার করে, কিন্তু প্রমাণ কোথায়? কল্প? দাদাভাইয়ের ডাকে কল্পনার হুঁশ ফিরল। জি দাদা ভাই। তোমার জোসেফকে কেমন লাগে? কল্পনা অস্বস্তিতে পড়ে গেল। কাবির কাদিন কাশেদ কেউ তার দিকে তাকিয়ে লজ্জা দিল না। কল্পনা আমতা আমতা করে সেখান থেকে সটকে পড়ল। বড় ফুপু হেসে উঠে বলল, মেয়ে লজ্জা পেয়েছে। কাবির বলল, আমি জোসেফের সাথে কথা বলবো তাহলে। কামরান দেওয়ান তাকে খুশি করতে তার মতামতকে সম্মান করল। মেজাজ শান্ত হয়েছে এই বেশি। এত অশান্তি আর ভালো লাগে না। খাওয়া দাওয়া শেষ করে কাবির যখন শুতে গেল তখন দেখল লুবনা বেগম ভাতের প্লেট নিয়ে বেরোচ্ছেন। অর্ধেক খেয়েছে, বাকিটা খায়নি আঞ্জিল। সব সময় এভাবে খাবার নষ্ট করে। কাবিরকে দেখে লুবনা বেগম থমকে গেলেন। কাবির মাকে দেখে অবাক হয়ে গেছে। সকালে তিনিই চাচ্ছিলেন না আঞ্জিল তার জীবনে থাকুক, অথচ এখন চোখের জল দেখে গেলে গেছেন। কাল যে মেয়ে তাকে অপমান করেছে বাজেভাবে, সেই মেয়েকে তিনি আজ খাওয়াচ্ছেন নিজ হাতে। মাকে দেখে কাবিরের মাঝে মধ্যে রাগ হয়। মা কেন এত সহজে মানুষের দেয়া আঘাত ভুলে যায়? মায়ের মতো সে যদি সবার সব বাজে কথাগুলো ভুলে যেতে পারত। যায় না এমনও না, কিন্তু মায়ের মতো তৎক্ষণাৎ ভালো আচরণ করতে পারে না। মায়ের কাছে সে ফেল এটা অস্বীকার না করে উপায় নেই। আমি ওকে খাইয়ে দিয়েছি, তুমি আর কিছু বলো না ওকে। কাবির চুপচাপ মাথা নাড়ল। লুবনা বেগম চলে যেতেই কাবির ঘরে পা রাখল। ইথিকা তার দিকে তাকালো। লুবনা বেগম হয়তো তাকে মাথা ভর্তি তেল দিয়ে খোপা পাকিয়ে সারাদিন ঘুম পাড়িয়ে রেখেছে। চোখ দুটো ফোলা ফোলা লাগলো। হেয়ার কাট দেয়ায় চুল সমান না, তাই খোপা খুলে চুল তরে তরে নেমে এসেছে। কাবির তার দিকে না তাকিয়ে জোসেফকে ফোন করল। তাদের মধ্যে আধ ঘন্টার মতো কথা হলো। কথা বলা শেষে কাবির খুশি মনে বলে ফেলল, জোসেফ তার পরিবার নিয়ে কাল পরশু আসছে। বলতে বলতে ইথিকাকে চোখে পড়ামাত্রই হাসি হাসি চেহারাটা মলিন আর গম্ভীর হয়ে এল। চোখ সরিয়ে সোজা বিছানায় ঘুমাতে চলে গেল সে। ইথিকা কিছু নিজ থেকে জানতে চাইল না। না বলতে চাইলে জিজ্ঞেস করবে কেন? কাবির বিছানায় পাশ ফিরে শুয়ে থাকল। ইথিকার সাথে কোনরূপ কথা বলল না। ইথিকাও আগো বাড়িয়ে তার সাথে কথা বলল না। ভোরবেলায় ঘুম ভাঙতেই কাবির অভ্যাসমতো শোয়া থেকে উঠে গেল। যদিও অন্যদিনের তুলনায় দেরিতেই ঘুম ভেঙেছে। ইথিকা তখনও ঘুম। কাবির আলো জ্বালায়নি। ফ্রেশ হয়ে অজু করে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে পড়ল। নামাজ শেষে সালাম ফিরিয়ে মোনাজাত শেষ করে বিছানায় নড়াচড়া টের পেয়ে দেখল ইথিকা ঘুমোঘুম চোখে বসে তার দিকে তাকিয়ে আছে। কাবির নামাজ শেষ করে উঠে গেল। জায়নামাজ ভাঁজ করতে করতে ইথিকার দিকে তাকালো। ইথিকা এখনো চেয়ে আছে। কাবির জায়নামাজটা জায়গামতো রেখে মাথার টুপি খুলে হাতে নিয়ে কপাল উঁচিয়ে বলল, নামাজ কালাম জানো? ইথিকার মুখ চুপসে গেল। হ্যাঁ জানতো। প্র্যাকটিস না থাকায় ভুলভাল হয়ে যায়। সেটা এভাবে জিজ্ঞেস করার কি দরকার? মেয়েরা সব পারে, সেও সব পারবে।
কাবির তার চাহনি দেখে কটাক্ষের সুরে বলল, এভাবে না তাকিয়ে কাল থেকে সময়মতো উঠে জায়নামাজ বিছানোর দায়িত্ব নিলে খুশি হব। ইথিকা এখনো চেয়ে আছে। কাবির টুপি রেখে দিয়ে ভেজা চুল ঝেড়ে বলল, আমি যথেষ্ট সুন্দর সেটা জগৎ জানে। ইথিকা মুখ ঝামটি মেরে বলল, নিজের প্রশংসা নিজে করছে, লজ্জা নেই? কার? কাবিরের প্রশ্নের ধরনে ইথিকা আরও চটে গেল। বলল, আমারও নেই, আমার বরেরও নেই। কাবির আওয়াজ ছাড়াই ছাড়াই হাসল। ইথিকা সোজাসাপটা বলল, আমি ভুলভাল নামাজ জানি, শিখতে হবে আগে। না শিখে ভুলভাল পড়ে আপনার হাসির খোরাক হতে চাই না। বলেই লজ্জায় চোখ ঘুরিয়ে নিল অন্যত্র। কাবির মনে মনে হাসল। তাকে অমন করে ঠোঁটের কোণা টেনে হাসতে দেখে ইথিকার রাগ হল। হনহনিয়ে বিছানা থেকে নেমে ধপধপ পায়ে হেঁটে ওয়াশরুমের দিকে এগোবে তার আগেই টেবিলের কোণার সাথে তার বুড়ো আঙুলের সংঘর্ষ। হুমড়ি খেয়ে কাবিরের দিকে ঝুঁকে পড়তেই কাবির তার দিকে বাম হাত বাড়িয়ে দিল। ইথিকা বাম হাতটাকে সম্বল বানিয়ে কোনোমতে পড়ে যাওয়া থেকে আটকালেও আঙুলের ব্যথায় আর্তনাদ করে উঠল। কাবির তার খামচে ধরা বুকের জায়গায় তাকিয়ে বলল, আগে রাক্ষসীর বেশভূষা ছাড়ো, তারপর মানুষ হওয়ার চেষ্টা করো। ইথিকা ব্যথা ভুলে চেঁচিয়ে উঠে বলল, রাক্ষসীর বেশভূষা নিয়েছি আমি? তা নয়তো কি? এত বড় বড় নখ মানুষে রাখে? এই নখ আর নেইলপালিশ নিয়ে নামাজ হবে না। গলার পাশে একটা ট্যাটুও দেখেছি। ইথিকা চুপসে গেল। বুড়ো আঙুলটা টনটন করছে। কাবির বলল, মানুষ হোঁচট কখন খায় জানো? কখন? কেউ মনে মনে গালি দিলে। ইথিকা তাকে ছেড়ে দিয়ে বলল, গালিবাজ লোক। সে খুঁড়িয়ে হেঁটে চলে যাচ্ছিল। কাবির বলল, রাতে নখ গেঁথে দিয়েছ আমার গলায়, এখন বুকে। ইথিকা তার দিকে ফিরে বলল, কলিজায় গাথা বাকি, রক্ত চুষে খাবো। রাক্ষসী উপাধি দিয়েছেন না? কাবির তার পায়ের আঙুলকে লক্ষ্য করে বলল, নিজের রক্ত নিজে খাও, মেঝে ভেসে যাচ্ছে। ইথিকা পায়ের দিকে তাকিয়ে রক্ত দেখে চেঁচিয়ে উঠল, নখ উল্টে গেছে, তাই এত রক্ত। কাবির বেরিয়ে গেল ঘর থেকে। ইথিকা পায়ের আঙুলটা ধরে বসে থাকল। চোখে জল নামল, কিন্তু সে তা মুছে নিল পড়ার আগেই। কাবির কিছুক্ষণ পর এল। ইথিকা ঠাই বসে রইল। কাবির বলল, উঠো। ইথিকা উঠল না। চলে গিয়েছে যখন আবার এল কেন? তার কারো সাহায্য দরকার নেই। কাবির তাকে আরো কয়েকবার বলল। শেষে ইথিকার মুখোমুখি বসে জিজ্ঞেস করল, তুমি চাইছো আমি তোমাকে কোলে নিয়ে বসাই? ইথিকা বলল, না নিতে পারলে ওসব মাথায় আনেন কেন? কাবির বলল, তুমি মোস্তবর শেয়ানা। ইথিকা আবারও ব্যথায় ঠোঁট বাঁকাল। কাবির তাকে পাজাকোলা করে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দিল। আঙুলটা মুছে দিয়ে তুলো দিয়ে অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে দিতে দিতে ইথিকার দিকে তাকালো। ইথিকাকে চেয়ে থাকতে দেখে গর্ব করে বলল, আমি নিঃসন্দেহে ভালো মানুষ, সব সময় ভালো কাজ করি। ইথিকা পাটা নিজের দিকে টেনে এনে বলল, তাই তো থেকে গেছি। কাবির কপাল কুঁচকে তাকালো। ইথিকাও সেইভাবে কপাল কুঁচকে তাকালো। আপনি এত অল্প হাসেন কেন? কাবিরের জবাব, কারণ নেই তাই। কল্পনা আগে শাড়িটারি কেনেনি কখনো। সে সেলোয়ার কামিজ পরে অভ্যস্ত। পাত্রের মা বোনের সামনে কোন শাড়িটা পরবে ঠিক করতে পারছিল না। কোনোটাই তার পছন্দ হচ্ছে না। মোট কথা তার নতুন শাড়ি কেনার শখ জেগেছে। লুবনা বেগম শেষমেশ বলল, তোর ভাবির কাছে দেখ। কল্পনা সোজা না করে দিল, ওই মেয়ের কোনো জিনিস সে নেবে না। লুবনা বেগম বললেন, আচ্ছা আমি কাদিনকে বলছি তোদের যেন মার্কেটে নিয়ে যায়। কথাটা বলার সময় কোথা থেকে যেন কাবিরও চলে এল। কাবির বলল, আঞ্জিলের অনেক শাড়ি আছে, ওর কাছ থেকে নাও। কথাটা সে বলেছে যাতে ইথিকার সাথে কল্পকিরণ সহজ হয়। ইথিকার সাথেও তাদের একটা বন্ডিং হয়। লুবনা বেগম এই ব্যাপারটা খেয়াল করেছেন। তাই তিনিও ছেলের মন জোগাতে কল্পনাকে ইশারা করলেন ইথিকা সম্বন্ধে কিছু না বলতে, আর শাড়ি নিতে রাজি হতে। কল্পনাও কাবিরের কথায় হ্যাঁ বলল। সেখানে ইথিকা এল কিছুক্ষণ পর। কাবির বলল, কল্পকে তোমার শাড়িগুলো দেখাও, ওকে দেখতে আসবে আজকে। ইথিকা খুশিমনে মাথা দুলিয়ে বলল, ওকে। তার পিছু পিছু কল্পনা আর কিরণ ফিসফিস করতে করতে গেল। তাদের একটু ইচ্ছে হচ্ছে না ওর কাছ থেকে শাড়ি নিতে। ইথিকা তার সব শাড়ি বের করে দিল। সবগুলোই সুন্দর, কিন্তু যেগুলো কল্পনার পছন্দ হয়েছে সেই শাড়িগুলো পাতলা। ব্লাউজের গলা বড় নয়তো স্লিভলেস ব্লাউজ। ইথিকা জানতে চাইল, পছন্দ হয়নি? কিরণ বলল, এই ধরনের ব্লাউজ আপু পরে না। ইথিকা বলল, ওহ। কল্পনা বলল, বড় ভাইয়ের সামনে বলতেও পারবো না এখন। ইথিকা জানতে চাইল, কেন? কল্পনা বলতে চাইল না, কিন্তু শেষমেশ বলে ফেলল, উনি মনে করবেন আমি তোমার শাড়ি পছন্দ করছি না, মানে দোষটা ঘরের মানুষকেই দেবেন উনি। ইথিকা ব্যাপারটা বুঝতে পারল। তারপর হঠাৎ বলে উঠল, আচ্ছা কোনো ব্যাপার না, আমি কাবিরকে গিয়ে বলছি। কল্পনার বারণও শুনল না সে। সোজা কাবিরের কাছে চলে গেল।
কাবির কামরান দেওয়ানের সাথে জরুরি কথা বলছিল। তাকে দেখামাত্র কামরান দেওয়ানের চোখমুখ শক্ত হয়ে গেল। কাবির জানতে চাইল, কোনো সমস্যা? ওরা মার্কেট থেকে নতুন শাড়ি কিনে আনুক, আমার ব্লাউজ পিস কল্পর সাথে যাচ্ছে না। কাবির রাজি হলো, মাথা দুলিয়ে বলল, ঠিক আছে, কল্পকে ডাকো। ইথিকাকে চলে গেল, কল্পনাকে পাঠালো। কল্পনা ড্রয়িং রুমে এসে কাবিরকে বলল, ভাইয়া ডেকে পাঠিয়েছিলেন? কাবির কথার মাঝখান থেকে তাকে বলল, মার্কেটে আঞ্জিলকে সাথে করে নিয়ে যাও। কল্পনা মৃদুস্বরে বলল, হুম। তারপর ঘরে এসে কিরণ আর সে চুপি চুপি কথা বলছিল, তখনই লুবনা বেগম দরজার কাছে এসে দাঁড়িয়ে কড়া গলায় বলে উঠলেন, কাবির যা বলে তাই করো, পরে ভাববে আমরাই তার বউকে আপন করতে পারছি না। কিরণ চমকে গেল মাকে দেখে। রাগ নিয়ে বলল, এখন ওই মহিলাকে আমাদের সবকিছুতে ইনভলভ করতে হবে বড় ভাইয়ের খুশির জন্য? হ্যাঁ, করতে হবে। মার্কেটের উদ্দেশ্যে বেরোনোর সময় ইথিকা কাবিরকে দেখতে পেল বাইরে। কাবির ড্রাইভারকে সবটা বুঝিয়ে দিল। তারপর ইথিকার দিকে শাড়ি কেনার টাকা পয়সা বাড়িয়ে দিয়ে বলল, শাড়ির সাথে যা যা লাগে সব কিনে দেবে ওদের। কিরণ তা দেখে রেগে গেল। কল্পনাকে বলল, এখন বউয়ের হাতে টাকা দিচ্ছে, এর মূল্য দেবে ওই মেয়ে? ইথিকা টাকাগুলোর দিকে চেয়ে বলল, কিন্তু আমাকে কেন? কাবির বলল, যাচাই করার জন্য। মেরে টেরে দিলে অবশ্য অবাক হব না। ইথিকা টাকাগুলো তার পকেটে ঢুকিয়ে দিয়ে হনহনিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়তেই লুবনা বেগম তাকে আটকে ফেলল। কাবিরকে বলল, কি বলেছ আবার? কাবির নিষ্পাপ কণ্ঠে বলল, টাকা পয়সা সামলে রাখতে বলেছি, হালালভাবে পয়সা রোজগার করতে কষ্ট আছে। বলেই ইথিকার রাগান্বিত মুখের দিকে তাকিয়ে ঠোঁটের কোণা টেনে হাসল। ইথিকা বলল, আমি যাব না, আপনার ছেলে বলছে আমি নাকি টাকা মেরে দেব। লুবনা বেগম অবাক হয়ে বললেন, কাবির। কাবির বলল, না যেতে চাইলে জোর নেই, কল্প আর কিরণ একাই পারবে, ওরা আগেও একা একা শপিং করেছে। ইথিকা কি যেন ভেবে আবারও এগিয়ে এল। টাকাগুলো কাবিরের পকেট থেকে চো মেরে নিয়ে নিল। তারপর তোত্তারছাভাবে বলল, টাকা ফেরত এলে একটা টাকাও দেব না। বিড়াল মাছ ফেরত দেবে এই আশায় বসে থাকে না কাবির দেওয়ান। ইথিকা মুখ ঝামটা মেরে চলে গেল কল্পনা আর কিরণকে নিয়ে। শাড়ির দোকানে বসে কল্পনা আয়নার সামনে একটা একটা শাড়ি মাথায় দিয়ে দেখছিল। সে দুটো শাড়ি নেবে। ইথিকা আয়নায় কল্পনাকে দেখছে। এই মেরুন শাড়িটা কল্পনাকে মানিয়েছে। সে কিছু বলতে যাবে তখনই আয়নায় আশিস খানকে দেখা গেল। মিউজিক নিয়ে ব্যস্ত থাকার দরুন তাকে সচরাচর পাওয়া যায় না। আজ সে এখানে কি করছে? তাকে নিয়ে যেতে মেঝো ভাইয়া পাঠিয়েছে। কল্পনা আয়নায় দেখল আশিস খান হনহনিয়ে হেঁটে এসে ইথিকাকে টেনে নিয়ে যাচ্ছে। ইথিকাকে নিয়ে হাওয়া হয়ে গেছে আশিস খান। ইথিকা চেঁচাচ্ছে, সে যেতে চাইছে না। কল্পনা ঘোমটা সরিয়ে কিছু বুঝে উঠার আগে ইথিকা আর নেই। আশিস খান তাকে নিয়ে গেছে। তার পরিবর্তে আরাব খান এসে দাঁড়িয়েছে। সে এদিক ওদিক তাকিয়ে ইথিকাকে খুঁজছে হয়তো। কিরণ তাকে দেখামাত্র লুকিয়ে পড়ল। এখানে অসভ্যতামি শুরু করে দেবে এখন। কল্পনাও ঘোমটা আরও টেনে দিয়ে শাড়িটা নড়াচড়া করতে লাগল। দূর হোক তাড়াতাড়ি, ভাবিকে বোধহয় নিয়ে যেতে এসেছে সবাই মিলে। কিছুক্ষণ পর ঘোমটার আড়াল হতে তাকাতেই কল্পনা দেখল আরাব খান সরু চোখে এদিকেই তাকিয়ে আছে। কল্পনা ঘোমটা আরও টানতেই আরাব খান চোখ সরিয়ে সেখান থেকে সরে পড়ল। কল্পনা ঘোমটা ফেলে দিল। কিরণকে ডাকবে তক্ষুনি দেখল আরাব খান এসে দাঁড়িয়েছে ঠিক আগের জায়গায়। কল্পনা হকচকিয়ে গেল। আরাব খান বদমাইশি হেসে কল্পনার দিকে আঙুল তুলে বলল, এই বেআইন দেখে ফেলেছি কিন্তু। কল্পনা বিড়বিড়িয়ে গালি দিল। তারপর দোকানদারকে বলল শাড়ি দুটো প্যাক করতে। দোকানদার প্যাক করে দিতেই কিরণ বলল, আপু টাকা তো ভাবির কাছে। কল্পনা ফোন নিয়ে ইথিকাকে ফোন দিল। ফোনটা বাজল কিরণের পাশে শাড়ির ভাঁজের উপর। কল্পনা শাড়ি দুটো করে বলল, এগুলো রাখুন, আমি টাকা নিয়ে আসি। বেরোনোর সময় আরাব খান পথ আটকে দাঁড়ালো। মানিব্যাগ থেকে টাকা বের করে দিয়ে বলল, ওই মাল দে। কল্পনা বলল, কোনো দরকার নেই। আরাব খানের ধমকে দোকানদার শাড়ি দুটো এনে দিল। টাকা দিয়ে দিল আরাব খান। কল্পনা আর কিরণ চুপ। এসব নাটক সহ্য হচ্ছে না। ভাবির কাছ থেকে নিয়ে মুখে ছুঁড়ে মারবে সে টাকাগুলো, নইলে শাড়িগুলো সে পরবে না। আরাব খানের পিছু পিছু দোকান থেকে বেরিয়ে এল দুজন। আরাব খানের ফোন বেজে উঠল তখনই। কল রিসিভ করে সে বলল, হ্যাঁ হ্যাঁ টাকা দিয়ে দিয়েছি। দুটো 8,000 আর 2,000 যে দায়িত্ব নিয়ে পেমেন্ট করেছে তার। কল্পনার রাগ তরতরিয়ে বাড়ল। সে থেমে গেল। পায়ের আওয়াজ থেমে যেতেই আরাব খান ঘাড় ফিরিয়ে তাকালো। কান থেকে ফোন নামিয়ে পকেটে পুরতে পুরতে তার চিরাচরিত হাসিটা দিয়ে বলল, আরাব খান সবসময় পকেট গরম করতে ভালোবাসে। পকেট খালি করার তার স্বভাববিরুদ্ধ কাজ। আপনি ভাববেন না আমি পে করে দিয়েছি। পে করেছে আপনার ভাবি। তার হাত থেকে টাকা ছিনিয়ে নিয়েছে এই ছিনতাইকারী।
10,000 টাকা থেকে 8,000 মাইনাস। বাকি 2,000 এই তো। বলেই 2,000 টাকা বের করে সে দেখালো। তারপর নিজের পকেটে টাকাগুলো ভরে নিতে নিতে বলল, পকেট এবার বেশ খোশমেজাজে আছে। আপনারা চাইলে আমি 3 বোতল কিনে আনতে পারি। মাতলামি করতে করতে দেওয়ান বাড়ির পথে যাত্রা। বেশ রোমাঞ্চকর ব্যাপার স্যাপার। ভাবতেই নেশা নেশা লাগছে। বলেই ঠোঁট কামড়ে হাসল। কল্পনা কিছু বলতেও পারছে না রাগে। জুতো খুলে মুখে ছুঁড়ে মারতে পারলে রাগটা কমতো। আরাব খান কিরণকে বলল, ছোটে বেআইন সাহেবা 2,000 টাকা থেকে 200 টাকা আপনাদের জন্য মাইনাস না করলে বাকি 1800 টাকা আমার পেটে হজম হবে না। আমাকে 200 টাকা খরচ করতে দিয়ে উপকার করুন। কিরণও চুপ। দুজনেই রাগে ফাটছে। কিন্তু কিছু বলছে না। কল্পনা কিরণকে নিয়ে শেষমেশ বেরিয়ে এল। আরাব খান ডাকল, বেআইন এত রাগ করলে কিন্তু অভিমান হয়। কান্না পায়। বড় দুঃখ লাগে। কল্পনা বিড়বিড়িয়ে বলল, গাড়ির নিচে পিষে মর। চলমান।